রাজধানীতে চলছে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ও আলোচনা সভা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বঙ্গবন্ধু এভিনিউতে, সেখানে আছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, বঙ্গবন্ধু এভিনিউতে সিনিয়র নেতারা কারা কারা এসেছেন, এখন সেখানে কি ধরনের কার্যক্রম চলছে? দেখুন, আওয়ামী লীগের আজকের কর্মসূচিটি ছিল বেলা ৩টায়, সে অনুযায়ী এখানে কর্মসূচিটি শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে মঞ্চে আওয়ামী লীগের একজন সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং দুজন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং অফমা বাহাউদ্দিন নাসিম, এই তিনজন কেন্দ্রীয় নেতাকে দেখতে পাচ্ছি। এর বাইরে যারা এখন পর্যন্ত অবস্থান করছেন তারা অধিকাংশই বলা যায় যে মহানগরের নেতা, অর্থাৎ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মসূচি, কিন্তু সে অনুযায়ী এখানে মহানগরের নেতারা এসেছেন যারা এখানে বক্তব্য রাখছেন। মহানগরের কেন্দ্রীয় নেতারাও কিন্তু, অর্থাৎ শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু এখন পর্যন্ত বক্তব্য রাখেননি। এখন পর্যন্ত যারা বক্তব্য রাখছেন তারা ওয়ার্ড পর্যায়ের নেতা, কাজেই নীতি নির্ধারণী কোনো বক্তব্য তাদের কথা এখন পর্যন্ত আসেনি। তবে যতটুকু আমরা ধারণা পেয়েছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5:45 নাগাদ এখানে এসে পৌঁছাবেন, আমরা যতটুকু শুনতে পেরেছি। তার আগে কিন্তু আওয়ামী লীগের যেসব কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের বক্তব্য রাখবেন এবং তাদের বক্তব্যে তাদের যে সাংগঠনিক ভাবনা, সেই সাংগঠনিক ভাবনা কিন্তু তুলে ধরবেন এবং শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য রাখবেন সেটাতেই দলের নীতি নির্ধারণী পর্যায়ের বক্তব্য আসবে এবং আগামী দিনে আওয়ামী লীগ কিভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবে সেই বিষয়ে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের দিক নির্দেশনা থাকবে। জানেন যে আজকে নয়াপল্টনে বিএনপির ডাকে একটি সমাবেশ চলছে, যদিও আজকের আওয়ামী লীগের এই সমাবেশটি পাল্টা কোনো সমাবেশ নয়। তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বা যে প্লাটিনাম জুবিলি উপলক্ষে আজকের সমাবেশটি আওয়ামী লীগ এখানে ডেকেছে। ঢাকা মহানগর দক্ষিণ জুন মাসের 23 তারিখ আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছিল, সে অনুযায়ী কিন্তু বেশ কিছুদিন যাবত আওয়ামী লীগ কর্মসূচি চালিয়ে আসছে, সেটিরই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি। তবে উদ্দেশ্য যাই হোক, আজকের কর্মসূচিতে আওয়ামী লীগের সামনের দিনের আন্দোলন সংগ্রাম মোকাবেলার নির্দেশনা কিন্তু থাকবে, কারণ বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই ধারণা দেওয়া হয়েছে যে বিএনপি সরকার বিরুদ্ধে বা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং তাদের যে জোটগুলো আছে বা তাদের জোটভুক্ত যেসব দল আছে তাদের সাথে তারা তাদের পরামর্শ করবে এবং সামনের দিন আন্দোলন সংগ্রাম কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিকে তারা এগিয়ে যাবে। কাজেই সেই বিষয়টি বিবেচনা রেখেই কিন্তু আজকে আওয়ামী লীগের স্বপন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা একটু যেতে চাই রাজধানী নয়াপল্টনে বিএনপি সমাবেশে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। বিএনপি সমাবেশ তো বিকেল 2:45 শুরু হয়েছে, তো সিনিয়র নেতাদের মধ্যে কারা কারা সেখানে উপস্থিত আছেন এবং বক্তৃতায় তারা কি কি দাবি জানিয়েছেন? দেখুন, বেলা 2:45 শুরু হয়েছে বিএনপির আজকের এই সমাবেশ। এটি মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আমরা জানি যে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যান। এরপর থেকে বিএনপি বিভিন্ন সময় কিন্তু খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করেছে। তবে সেই সব মুক্তির দাবির পাশাপাশি কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন না করা সহ বিভিন্ন দাবি সংযুক্ত ছিল। এবারই প্রথম শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি কর্মসূচি পালন করছে। আমরা দেখেছি যে গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এবং আজকে এই কর্মসূচির প্রথম দিন, অর্থাৎ 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর দ্বিতীয় ধাপ হচ্ছে একদিন বিরতি দিয়ে সোমবার দেশের সব বিভাগে, অর্থাৎ ঢাকা বিভাগ বাদ দিয়ে অন্য সব বিভাগে একই দাবিতে একই কর্মসূচি পালিত হবে এবং সোমবারের পর আবার একদিন বিরতি দিয়ে বুধবার দেশের সব জেলাতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি জেলা পর্যায়ে সমাবেশ করবে। এখানে বক্তব্য রাখছেন এখন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ে যারা নেতা আছেন তারা। সমাবেশ শুরুর পর থেকে বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যে রয়েছে বিএনপির, সেই অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এখন ধাপে ধাপে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখন যে কর্মসূচি শুরু হয়েছে, তারা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান এবং যে কোনো মূল্যে তারা এই আন্দোলনকে সফল করতে চান, এটি তারা ব্যক্ত করছেন। আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগে কিন্তু এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন এবং তিনি নেতাদের বক্তব্য শুনছেন। আমরা জানি যে বিএনপির এই কর্মসূচি ঘিরে নয়াপল্টন সহ আশপাশের এলাকায় কিন্তু আপনি আরো তথ্য সংগ্রহ করুন, পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করব। রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের সমাবেশ চলছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে বৃষ্টিতে পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলে। এদিকে দুর্ভোগ কমেনি বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদের মানুষের। বন্যা পরিস্থিতির অবসান হয়নি সিলেটে, এর মধ্যেই হচ্ছে বৃষ্টি। শঙ্কা বাড়াচ্ছে 2-3 দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এতে দেখা দিয়েছে নতুন করে বন্যার আশঙ্কা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তখন তো আমরা আসলে জিনিসপত্র লইয়া বাচ্চা লইয়া গেছি, আসলে আমরা অন বাড়ি করে গেছি। আবার যদি এইভাবে অবস্থা হয় তাহলে তো আমরা উপায় নাই। গত কয়েকদিনে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি মানুষের। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় লোকজনদের। ডলের কারণে, প্রথম চাপের কারণে চাপ নিতে পারে না রাস্তাগুলো, অপরিকল্পিত আমাদের উন্নয়ন, যার কারণে আমরা রাস্তাঘাট টিকে না। মৌলভীবাজারে বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন বানভাসীরা। তবে বাড়ির আঙিনা, সড়কসহ সবখানে পানি থাকায় দুর্ভোগ কমেনি তাদের। এর মধ্যেই নতুন করে বৃষ্টি বাড়িয়েছে উদ্বেগ। আমরা অসুবিধা হলো, আমরা চলের দেশ তোমার গরিব না, আমি একটু খাইলে অন্য মাঝে খান না। 3 ফুট 4 ফুট 5 ফুট পানি আছে রাস্তাত, বাঙ্গিয়া টাঙ্গিয়া গেছে, বাঙ্গিয়া মানুষ যাইতে হয় না, তো হয় না, লাঠি বর্দি মানুষ রাস্তা বাটে। খুব কষ্ট বিনিময়ে দিন যাক, কিন্তু যদি পাল্লা তাল্লা পানি কমায় তাহলে অষ্ট মানুষের সুযোগ সুবিধা হইতে পারে। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা থেকে পানি নামতে শুরু করলেও কুলাউড়া জুড়েও বড়লেখায় নিচু এলাকা এখনো তলিয়ে আছে। ডুবে আছে বসতঘর, রাস্তাঘাট সহ শিক্ষা প্রতিষ্ঠান। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এখনো কি সিলেটে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন, এবং বন্যার আসলে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, সিলেট আবহাওয়া অফিস থেকে কিন্তু যেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল সেখানেই কিন্তু বলা হয়েছিল যে গতকালকে থেকে সিলেটে 72 ঘন্টায় হালকা, মাঝারি এবং কোনো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা কিন্তু সেটিরই প্রতিফলন দেখতে পেয়েছি যে গতকালকে থেকেই মূলত সিলেটে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং সিলেট আবহাওয়া অফিস যে তথ্যটি দিয়েছে আমাদেরকে সেটি হলো আজকে ভোর 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু সিলেটে 6.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে তারা যে ধরনের পূর্বাভাস কিংবা যে ধরনের পরিস্থিতি আশা করেছিলেন তার থেকেও আসলে যৎসামান্যই বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এবং আমরাও যেটি দেখতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়, এবং জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছিলাম সেটি হলো সিলেটের 13টি উপজেলা থেকেই কিন্তু আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে এবং ক্রমান্বয়ে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পাশাপাশি এখন যে উপজেলাটিতে অবস্থান করছি, জেলা প্রশাসন থেকে সেই তথ্য অনুযায়ী এই উপজেলায় কিন্তু আর কোনো পানিবন্দী মানুষ নেই, পাশাপাশি আশ্রয় কেন্দ্রেও কিন্তু কোনো মানুষ নেই। তবে পানি কমলেও আসলে যেই ভোগান্তিটি আসলে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো যে বন্যার কারণে কিন্তু রাস্তাঘাটের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা কিনা আমরা এখানে এসে দেখতে পেরেছি। পাশাপাশি যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু যে ফসলগুলো তারা ঘরে তুলে রেখেছিলেন সেগুলোও কিন্তু বানের জলে ভেসে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরেও কিন্তু যারা মাছ চাষ করেছিলেন তাদের মাছ কিন্তু আসলে ভেসে গিয়েছে বানের জলে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখন কিন্তু পানিবাহিত রোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এবং সেক্ষেত্রে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য উপজেলা প্রশাসন থেকে কিন্তু মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং তারা আসলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে যে ধরনের আসলে
পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ধরনের যাবতীয় ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন। পাশাপাশি যদি রাস্তাঘাটের যে বেহাল দশা সেটি যদি উল্লেখ করি তাহলে আমরা এই উপজেলায় এসে দেখতে পেরেছি যে প্রধান যে সড়কগুলো রয়েছে জেলা শহরের সাথে যেই সড়কগুলোর কানেক্টিভিটি বেশি সেই সড়কগুলা কিন্তু আসলে বন্যার পানিতে তলিয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই সব রাস্তাঘাট সড়ক সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। পাশাপাশি যে সুপেয় পানি এবং খাবার সংকট দেখা দেয় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে সেটা পর্যাপ্ত কিনা? দেখুন, আসলে আমরা বন্যায় কিন্তু সিলেটের বিভিন্ন উপজেলায় গিয়েছি এবং দেখতে পেরেছি যে আসলে মানুষজনের মধ্যে কিন্তু পর্যাপ্ত খাদ্য সংকটের অভাব রয়েছে, পাশাপাশি সুপেয় পানিরও কিন্তু অভাব রয়েছে। অনেকের যে নলকূপ ছিল বাড়ির সেই নলকূপগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। তো যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছেন না, পাশাপাশি সুপেয় পানির একটি অভাব দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে আসলে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সিলেট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় সারা দেশেই আজ বৃষ্টি হবে। ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ থেকেই। এতে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। মৌসুমের আগেই চট্টগ্রামে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে 3 ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছে নগরী ছাড়াও আশঙ্কাজনকভাবে উপজেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশা নিধনে নিয়োজিত সংস্থাগুলো এখনও কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন বলে মন্তব্য নাগরিক সমাজের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর চট্টগ্রামে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 187 জন, মারা গেছেন 3 জন। এই হিসেব শুধুমাত্র যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের। ঘরে কিংবা ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগীর হিসেব নেই কারো কাছে। চলতি বছর আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকই শহরের বাইরের, যা আলাদা করে দুশ্চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। একটা সময় ছিল ডেঙ্গি ছিল শুধু শহরের মানুষের রোগ। এই শহরের মানুষ আমরা পেতাম যে শহরের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে। ইন্টারেস্টিং হচ্ছে এইবার যে রোগীগুলি পাচ্ছে এর একটা বড় অংশ আসছে কিন্তু মফস্বল শহর থেকে। সিটি কর্পোরেশন বলছে শুধু তাদের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিষয়টিকে দায়িত্ব এড়ানো উল্লেখ করে নাগরিক সমাজের অভিযোগ, মশা মারার নামে দুর্নীতি চলছে। ওষুধ ছিটিয়ে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গুকে কন্ট্রোলে আনা খুবই দুঃসাধ্য। আমরা লিফলেটিং করছি, মাইকিং করছি, শুধু কিছু ফগার মেশিন দিয়ে ফাঁকা বুলি আওয়াজ করানো ছাড়া ওরা কোনো ওষুধে ব্যবহার করে না। এবং এমন ওষুধ ব্যবহার করেছে শুনেছি যে মশা যে ওষুধ খেয়ে আরও সেই হৃষ্টপুষ্ট হয়, আরও স্বাস্থ্যবান হয়। গত বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 14,087 জন, মারা গিয়েছিল রেকর্ড 107 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চরমে পৌঁছেছে লোডশেডিংয়ের ভোগান্তি। তীব্র গরমে একদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, অন্যদিকে লোকসান বাড়ছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় ঘাটতি বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠিতে প্রায় 1 সপ্তাহ ধরে বেড়েছে লোডশেডিং। জেলাসহ রাজাপুর, কাঠালিয়া ও নলছিটিতে দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। একই ভোগান্তি পটুয়াখালীতেও। কুয়াকাটায় লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক বেড়েছে বলে দাবি স্থানীয়দের। ভোলায় শহরের চেয়ে গ্রামে ভোগান্তি বেশি। 7-8 থেকে 8 বার বিদ্যুৎ চলে যায়। একবার বিদ্যুৎ গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এইভাবে বিদ্যুৎ আর আসে না। এই লোডশেডিংয়ের কারণে আমাদের বিক্রি কম, প্রচণ্ড গরমে দোকানে বসতে অসুবিধা। বিদ্যুতের ঘাটতির নেতিবাচক প্রভাব পড়েছে পাথরঘাটায় সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রে। বরফ সংকটে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন জেলেরা। বর্তমানে আপনার 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 6 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় বর্তমানে। তো আমাদের সলিড বরফ বানাইতে, একাশ বরফ বানাইতে সর্বনিম্ন 18 ঘন্টা বিদ্যুৎ লাগে। আমাকে একটা মোটরের দাম 3 লাখ 4 লাখ টাকা মোটর। ওই যে আমরা হঠাৎ করে ভোল্টেজের কারণে ধাম করে বন্ধ হয়ে যায়।
ওই কারণে আপনার মেশিনের সমস্যা হয়, মোটরের সমস্যা হয়। পাথরঘাটা পিক আওয়ারের ডিমান্ড 11.5 মেগাওয়াট, আর পিক আওয়ারে পাচ্ছি 5 মেগাওয়াট, মানে অর্ধেকের কম। এটার সমাধান, প্রাথমিক সমাধান হচ্ছে এই ইউনিটগুলো যদি চালু হয়ে যায় তাহলে পূর্বের অবস্থা ফিরে আসবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় বেড়েছে বিদ্যুৎ ঘাটতি। তবে সপ্তাহখানেকের মধ্যেই ইউনিটটি চালু করে পরিস্থিতি স্বাভাবিক করার আশা সংশ্লিষ্টদের। প্রত্যেকটা ইকুইপমেন্টের তো আপনার শিডিউল মেইনটেনেন্স, একটা মেইনটেনেন্স লাগে সবসময়। দুইটা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে একটা ইউনিট চলতো, তো এখন দুইটা ইউনিট চলে আসবে আপনার 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখে। লোডশেডিং পরিস্থিতি দ্রুত উন্নয়ন না হলে ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতি বাড়ার শঙ্কা ভুক্তভোগীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম সহ 2 জনকে হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে মামলায় 52 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। মামলায় অন্যতম আসামি করা হয়েছে বিএনপি নেতা ও নয়ালা ভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফুল হককে। মামলা দায়েরের পরপরই 2 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের রানীহাটি কলেজ মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত হন আব্দুস সালাম ও তার সহযোগী মতিন আলী। নিহত আব্দুস সালামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে। ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, হয়েছে সমঝোতা স্মারক। বিএনপি নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি নেতারা এখন মিথ্যা বলার প্রতিযোগিতায় নেমেছে। বাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার, তাই বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 বাসের পাল্লার জেরে প্রাণ গেল এক নারীর, আহত আরও 16 জন। সকালে স্টারলাইন পরিবহনে বেপরোয়া গতির বাস সড়ক বিভাজকে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দেখা দেয় যানজট। বাসের চালক ও সহকারী পলাতক, জানিয়েছে পুলিশ। শনিবার সকাল 8:30টার দিকে চট্টগ্রাম থেকে ফেনীর মহিপালের উদ্দেশ্যে রওনা হয় স্টারলাইন পরিবহনের একটি বাস। সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় অন্য একটি বাসের সাথে পাল্লা দিতে গিয়ে সড়ক বিভাজকের উপর উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের এক নারী যাত্রী। আহতদের নেওয়া হয় হাসপাতালে। একটা গাড়ি ইউটার্ন নেওয়ার সময় গাড়িটা চাপ দেওয়ার পর হালকা একটু অল্প বৃষ্টি হচ্ছিল, তখন ওই চাপের কারণে উনি আর কন্ট্রোল করতে পারেন, যেহেতু অনেক ওভার স্পিড ছিল। পিছন থেকে এটার ওভারটেক করতেছে, এটা গাড়ি আসছে, গাড়ি আসার পরে ওই গাড়িটা পিছন থেকে একটু ধাক্কা লাগছে, লাগার পরে যখন ব্রেক করছে গাড়িটা ঘুরে যায়, পলটকায় রাস্তার এপাশে চলে আসছিল। উল্টে যাওয়া বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ। আমাদের ওই আগ্রাবাদ এবং কুমিরা 2 দিক থেকে টিম পাঠাই, তারা চলে আসে, দেখা যায় গাড়িটা উঠে আছে আইল্যান্ডের উপরে। তাদের এখানে আটকা পড়া ছিল 4 জন, 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর একজন মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তো পরবর্তী আইনগত ব্যবস্থা করা হবে। এখানে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে সরকারিভাবে। আমরা সিসিটিভি ফুটেজ নেবো বা প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী পাইলে আমরা তো অবশ্যই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার প্রায় 2 ঘন্টা পর সড়ক থেকে বাসটি সরানো হলে স্বাভাবিক হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে সড়কে প্রাণ গেল ভাতিজার। সকালে ওই দুর্ঘটনায় নিহত হন আরেক অটোযাত্রী। পুলিশ জানিয়েছে, উপজেলার বদনীভাঙ্গা এলাকায় প্রাইভেট কারের সাথে অটোরিকশার সংঘর্ষে 3 অটোযাত্রী আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 2 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যান আরেকজন। এদিকে ময়মনসিংহের ভালুকায় বালুবোঝাই একটি ট্রাকের সাথে এনা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন চালক। এই ঘটনায় বাস ও ট্রাক জব্দ করা হয়েছে, তবে পালিয়েছে ট্রাক চালক। নাটোরে বয়স্ক, বিধবা ও গর্ভবতী ভাতা কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারের এসব সুবিধা পাওয়ার যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তি ও স্বজনদের তালিকাভুক্ত করছেন জনপ্রতিনিধিরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে দরিদ্রদের জন্য বয়স্ক, বিধবা ও গর্ভবতী ভাতা দিয়ে আসছে সরকার। এসব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের। তবে এই তালিকায় যোগ্যদের জায়গা না হলেও স্বজনপ্রীতির কারণে সুবিধা পাচ্ছে সচ্ছল অনেকেই। এছাড়া অর্থের বিনিময়েও অনেককে তালিকাভুক্ত করার অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে। যারা বয়স কম তারা ভাতা পাচ্ছে, আর আমি মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে গেছি, ওরা কেউ আমাকে এলো করেনি। দরখাস্ত করে মেম্বারের কাছে প্রতিবন্ধী কার্ডে লেগে সেই কার্ডটা ঘুরে না দেওয়ার পর 3000 টাকা দেওয়ার পর মেম্বার আমার কার্ডটা দিচ্ছে। আমার স্বামী মারা গেছে 24 বছর। এ পর্যন্ত আমি চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে মেলা জায়গাত গেছি, আমার একটা কাট করার জন্য আমাকে কেউ কাট করে দেয় না। এসব অভিযোগ অসত্য উল্লেখ করে নিজেদের নির্দোষ দাবি করলেন অভিযুক্ত প্রতিনিধিরা। যতগুলো সুযোগ সুবিধা আছে আমরা এগুলো যাচাই বাছাই করে, মেম্বার আছে এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের পরামর্শ করে আমরা এগুলো যাচাই বাছাই করে এগুলো পাঠিয়ে দিই সমাজসেবা অধিদপ্তরে। যারা পাওয়ার মতন উপযুক্ত মানুষ, আমরা চেষ্টা করি তাদেরকেই এই ভাতার কার্ড যাতে করে তারা পায় সেই ব্যবস্থাগুলো আমরা করে থাকি। তবে সরকারি ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কিছু অসাধু ইউনিয়ন পরিষদ সদস্যদের মাধ্যমে সিলেকশন যে প্রসেসটা, এটি ভুল সিলেক্টেড হয়ে যায়। এটি আমাদের নজরে আসলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। বয়স্ক, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের সঠিক তালিকা করে সরকারি এসব উদ্যোগ বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচার কাজ। মামলার বাদী, বিবাদী ও সাক্ষী একই এলাকার বাসিন্দা হওয়ায় দ্রুত নিষ্পত্তি ঘটে অনেক জটিল মামলার। এসব ক্ষেত্রে প্রায় শান্তিপূর্ণ সমাধান হয়ে সামাজিক সম্পর্ক হচ্ছে মজবুত। জয়পুরহাট জেলার ইউনিয়ন ও পৌরসভা মিলে 37টি গ্রাম আদালত। জমি জমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ, ঋণ দেনা সহ নানা অভিযোগ নিয়ে বিচার পরিচালিত হয় গ্রাম আদালতে। মামলার বাদী, বিবাদী, সাক্ষী ছাড়াও জনপ্রতিনিধিরা প্রায় বিনা খরচে বিচার করে থাকেন বলে নিষ্পত্তি হয় কম সময়ের মধ্যে। এতে ন্যায় পেয়ে সন্তুষ্ট বিচার প্রার্থীরা। 2 মাসের ভিতর আমার বিচারটা সুষ্ঠু আদালতে এখানে করে দিল। আদালতে গেলে হয়তো আরও একটু বেশি সময় লাগতো। জমি জমা সংক্রান্ত বিষয়ে অনেক দিন ধরে দুজনের মধ্যে অনেক কেওয়াস চলতেছিল, বছরের পর বছর ধরে, কিন্তু আজকে আমরা গ্রাম্য আদালতে এসে একটা সুন্দর সুষ্ঠু বিচার পেলাম। প্রতি মাসে 50 থেকে 75% মামলা নিষ্পত্তি হয়। বাকি মামলাগুলো জটিল হওয়ায় উভয় পক্ষকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন চেয়ারম্যানরা। গ্রাম আদালতের যারা বিচারক তারা আসলে কখনোই কোনো প্রশিক্ষণ পায় না। আমাদের এই টেবিলে বসে যতটুকু গ্রাম আদালত যে আইন আছে, এই আইনটি আসলে পড়ার মাধ্যমে আমাদের শুধু সেই বিচার কার্যগুলো পরিচালনা করতে হয়। গ্রাম আদালতকে আরো শক্তিশালী ও কার্যকর করতে সরকারি পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। চেয়ারম্যান বা যারা সদস্য রয়েছেন সম্মানিত, তারা যেভাবে করেন সেটা আসলে বাস্তবায়ন করার জন্য কিছু প্রশাসনিক ট্রেনিং দরকার হয়। ট্রেনিং গুলো এখনো সম্পূর্ণ হয়নি আমাদের জয়পুরহাটে। ট্রেনিং গুলো যদি সঠিকভাবে আরো হয় তাহলে মনে হয় এটা আরো কার্যকরী হয় বলে আমি মনে করি। প্রতি মাসে 7 থেকে 8টি মামলা করা হয়। মামলার প্রায় সবগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করে গ্রাম আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের লালপুরে নিজ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়িতে দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগম, তার সন্তান এবং ছোট ভাইয়ের স্ত্রী নিতু বেগম থাকতেন। কিছুদিন আগে নিতু বাবার বাড়িতে যায়। সে সময় শিউলি বেগমের মামা পরিচয়ে এক ব্যক্তি তাদের বাড়িতে এসে থাকতে শুরু করেন। আজ সকালে নিতু বাড়ি ফিরে ডাকাডাকি করলে ওই ব্যক্তি দরজা খুলে পালিয়ে যায়। পরে শিউলির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় নিতু। ফরিদপুরে ভাঙ্গায় তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতের মা। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন এলাকাবাসী। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি। শুক্রবার পুকুরে গোসলে গিয়ে নিখোঁজ হয় ওই তরুণী। সন্ধ্যায় পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুরোপুরি তদন্তের কাজে আমাদের একাধিক টিম এটা নিয়োজিত আছে। আমাদের ভাঙ্গা থানার বিশেষ টিম আছে এখানে। আমাদের ইন্সপেক্টর তদন্তকে হেড করে আমরা বিশেষ টিম গঠন করে এটা সঠিকভাবে
আমরা অপরাধীকে চিহ্নিত করে আইনের আশ্রয় নিয়ে আসতে পারি। এইচএসসি পরীক্ষার একদিন বাকি থাকলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের 25 জন পরীক্ষার্থী এখনও প্রবেশপত্র পাননি। ফলে পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা। প্রবেশপত্র না পেয়ে সকাল থেকে কলেজে ভিড় করেন ভুক্তভোগীরা। তারা জানান, ফর্ম পূরণের জন্য কলেজের ল্যাব সহকারী মোহাম্মদ সাবুর কাছে টাকা দিয়েছিলেন, কিন্তু সকাল থেকে তাকে কলেজে পাওয়া যাচ্ছে না। এদিকে কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, ওই শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কাছে টাকা না দিয়ে অন্যজনের কাছে টাকা দিয়েছে। প্রবেশপত্র না পাওয়ার অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কলেজের স্টাফ সবাই ল্যাবে ওর ডাকে টাকা নিয়েছিল আমার কাছে 2700 টাকা। সে বলছে ফর্ম ফিল আপ করে দিবা। এভাবে মোটামুটি 30-40 জনের মতো টাকা নিয়েছে, আর ফর্ম ফিল আপ করে দেয়। বলতেছে দিব আমার কাছে আছে, আসে নিয়ে যাও, কিন্তু এখন তার কোনো খবর নাই। কোথায় আছে আমরা কিছু বলতে পারছি। আমরা এখন ফর্ম ফিল আপ হয়েছে না হয়নি, পরীক্ষা দিতে পারবো কি পারবো না, এটার জন্য অভিযোগ জানাতে আছে। আমাদের ফর্ম ফিল আপ কমিটির কাছে যে কয়েকজন নির্ধারিত ফি দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের সবারই এডমিট এসেছে। এখন ফর্ম ফিল আপ কমিটির বাইরে কে বা কারা কোনো স্টুডেন্ট কার কাছে ফর্ম ফিল আপ করছে এটা অবশ্য কলেজ কর্তৃপক্ষ জানে না। আর বাচ্চাগুলো যদি অভিযোগ করে সেক্ষেত্রে আমি একটা তদন্ত টিম গঠন করে ওর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল বন্দরে মাছ, ফল ও সবজি সহ প্রায় 1.5 শতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে। বেনাপোল ল্যান্ড পোর্ট ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসেন জানান, রাজস্ব বোর্ডের সুপারিশ অনুযায়ী 6 ও 8 চাকার ট্রাকে 18 থেকে 23 টন পণ্য আমদানির সিদ্ধান্ত কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকে। নতুন নিয়মে লোকসান হচ্ছে দাবি করে 3 দিন ধরে পণ্য খালাস বন্ধ রেখেছে আমদানিকারকরা। এতে বন্দরে আটকা পড়েছে পচনশীল পণ্যবাহী অন্তত 1/2 ট্রাক। কাস্টমসের নতুন নির্দেশনা পুনর্বিবেচনা না করা হলে আমদানি রপ্তানি বন্ধের হুমকি ব্যবসায়ীদের। জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির প্রতারণার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে জামালপুর শহরের বকুলতলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ 3টি সামাজিক সংগঠন। মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমবায় সমিতি নিবন্ধন নিয়ে মাদারগঞ্জ উপজেলার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। আইন অমান্য করে এসব সমবায় সমিতি শত শত কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছে জানিয়ে বক্তারা বলেন, সমবায় সমিতির প্রতারণা ফাঁদে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। এ সময় সমিতি কর্মকর্তা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আত্মসাৎ হওয়া অর্থ ফেরতের দাবি জানান বক্তারা। চেষ্টা করে নাই, যেমন সোজাউল্লাহ সাহেব সর্বহারাদের টাকা কিভাবে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।